আরিয়া ঘোরুল, একজন ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী। তো আমি এখানে এসেছি যেহেতু আমরা সংখ্যালঘু মাইনরিটি, আমরা জানি যে সংখ্যালঘু যেহেতু আমরা সংখ্যায় অনেক কম, অনেক সময় আমরা যাই আমাদের দাবি নিয়ে, যাতে আমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য যখন যাই তখন আমাদেরকে দাবি দেওয়া হয় বা আমাদেরকে ভ্যালু দেওয়া হয় না আমাদের স্কলারশিপের জন্য আমরা দেখেছি। তো আমি চাইছি এই সংখ্যালঘু বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ যেটা আছে ওনাদের মাধ্যম থেকে যাতে যারা উচ্চ স্তরে রয়েছে তাদের কাছে যেন বক্তব্যগুলো যায় এবং আমাদের যা দাবি যেন তাদের কাছে যায়, যেন আমাদের দাবিগুলো পূরণ হয়। যে বিষয়গুলো আছে আর সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। আমাদের মধ্যে বিশেষ বক্তা যিনি আছেন, যিনি সংখ্যালঘুদের অধিকারী ছিলেন এবং বিশেষ করে প্রাক্তন ডিআই ছিলেন, এবং ওনার মুখ থেকে আমরা বিশেষ শক্তিশালী হব। এই সংখ্যালঘু শব্দটা শুনতে শুনতে মেন দাবিগুলো এরকম যদি হয়, এখানে যারা আসছে এই দাবিগুলো যদি রাখা হয়, এখানে স্যারেরা নোট করছে, আমি দেখতে পাচ্ছি এই নোটগুলো যেন ঠিক জায়গায়, এটা যেন মেসেজ না যায়। হ্যাঁ হ্যাঁ ফাদার শ্যামল পুরী সাহেব এবং ফাদার যেসব আমাদের এসছেন অতিথি হিসাবে, সমস্ত ফাদার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসেছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে আমরা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের এই যে ছোট্ট একটা মিটিংয়ে আসতে পেরে আমি আজকে নিজেকে কৃতার্থ মনে করছি, কারণ ফাদার শ্যামল পুরী আমাকে প্রথম ইন্ট্রোডিউস করেছেন। সেইভাবে আমরা যদি এগিয়ে যাই, আমরা যদি বিশ্বাস করি, আগে আমাদের নিজেদের মধ্যে আমরা বিশ্বাসটা তৈরি করি। আপনারা যদি মনে করেন হ্যাঁ আমি সবার সঙ্গে কথা বলেছি ব্যক্তিগতভাবে, সবাই এগ্রি করেছে, আমাদের মধ্যে তারসাম সিং সাহেব আছেন, তিনি আজকে আসতে পারেননি, তিনি খুব বিদ্যজন মানুষ, দু তিনজন শিখ কমিউনিটির মানুষ এর সঙ্গে আমাদের যোগাযোগ, তার লিডারশিপ দেবেন। আমি কারোর কাছে ফোন করে যখন অ্যাপ্রোচ করি, আমি কারোর কাছে মানে সবার কাছেই বলি যে আপনি লিডারশিপ দেবেন। আমরা লিডারশিপ ইনভাইট করছি, রিকোয়েস্ট করছি। সিনিয়র মানুষ যাদের বুদ্ধি বেশি তারা বুদ্ধি দেবেন, এসে যাবেন। অন্তত যারা সেক্রেটারিয়েট লেভেলে এবং প্রেসিডেন্ট লেভেলে একজন করে এক একটা সম্প্রদায়ের মানুষ তারা লিডারশিপ দিন। আমরা একজন আদিবাসীকে পেয়েছি, উনি আসতে পারেনি। এভাবে আসুন আমরা কাজ করি, কোনো অসুবিধে নেই, এখানে সম্মানের কোনো অসুবিধে নেই। আপনি নিজের সংগঠন মনে করা, ধরা বা প্রতিষ্ঠিত হওয়া দুটো আলাদা জিনিস। আমরা সব কিছু সিস্টেমেটিক। উইল বি গিভেন দ্য মানে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ওইটা লিখতে হয়, আমি চাপরাশির কাজটা করি, এতদিন মানে সারা জীবন করতে পারবো না, আপনাদের আসতে হবে। তো আমরা একেবারে সিস্টেমেটিক সব কিছু আলোচনা করে যে কোনো গভর্নমেন্টের সঙ্গে ইন্টারাকশানে আমরা অন্তত 10 জন যাব, 8 জন যাব, সেখানে এই আটটা সেকশনের লোকজন গিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো। প্রচুর ইস্যু আছে, সেই ইস্যুগুলো আপনারা আজকে বলবেন কী দরকার, মানে অ্যাজেন্ডা আছে, সেই অ্যাজেন্ডা অনুযায়ী যে প্রস্তাবগুলো এসেছে। শান্তনুবাবু এখানে এসছে, উনি একটা সেকশনকে লিডারশিপ মানে খুব ভালো লাগে। আমি বৌদ্ধ বিহারে গিয়ে এত প্লিজড হয়েছি, এত সুন্দর পরিচালনা করেছেন এবং এত সুন্দর মানে বক্তব্য এসছে, খুব মানে আমি জীবনে যাই। এভাবে আমরা যদি মিশতে না পারি, প্রতিবেশীর সঙ্গে মিশতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের মানুষ হিসেবে আমাদের সম্পূর্ণতা আসবে না। একটা জিনিস আমি বলে শেষ করবো, বক্তব্য বেশি, আপনারা সবাই জ্ঞানী মানুষ, আমার থেকে অনেক জ্ঞানী। আমি যতটুকু বুঝি, এখানে মনসাররা আছেন, আপনারাও পড়েছেন, বাংলা কোরআন ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। হযরত মানে কোরআন শরীফের একটা জায়গায় আছে যে আল্লাহ বলছেন আমি তোমাদের মানুষ হিসেবে তৈরি করেছি, আর মানুষ হলো আমার প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ আমার প্রতিনিধি। আমি তো পৃথিবীতে যেতে পারি না রূপে, মানুষ আমার প্রতিনিধি। আমি মানুষকে একটা জাতি হিসেবে তৈরি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি হিসেবে বিভিন্ন রকমভাবে আমি তৈরি করেছি, যাতে করে তোমরা নিজেদেরকে চিনতে পারো। আপনি মহিলা না হলে আমাকে চিনতে পারবেন না, আমি পুরুষ।
এভাবে বিভিন্ন জাতি। আচ্ছা, পৃথিবীতে যদি সবাই মহিলা হতো, সবাই যদি একরকম হতো, তাহলে তো বৈচিত্র্য কিছু থাকতো না। এবং ইন্টারেস্টিংলি আমি একটা হাদিস বলেই শেষ করবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি বলছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে বা অন্য কোনো মানুষকে যদি ক্ষতি করে, প্রতিবেশী যদি একজন মুসলমানের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই যে লাস্ট জাজমেন্টের দিনে আমি এই ক্ষতিগ্রস্ত ব্যক্তির হয়ে ওকালতি করব আমি শেষ বিচারের দিনে। এর বেশি আমার অত জানা নেই। মামা সাহেবরা মানে আরবি বললে ভুল ধরে ফেলবেন, আমি তো ফলে বাংলায় বলে দিলাম আর কি। তো ফলে ইসলাম এবং মুসলিম দুটো কিন্তু তফাৎ আছে। ইসলামকে আপনি মুসলমানকে দেখে শিখবেন না, দুটো টেক্সট দেখে ইসলামকে শিখতে হবে। একটা হলো কোরআন আর একটা হলো হযরত মুহাম্মদের বাণী হাদিস। আমি এই জন্য বললাম, কারণ আমি বাই রিলিজিয়ান, আমি ইসলাম ধর্মের বলেই আমি বললাম। আপনারা বলবেন এটা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের সংস্কৃতি ধর্ম চর্চার জায়গা, সেভাবে আপনি তৈরি করুন। এবং আমরা মুক্ত মনে, আমাদের ভাইকে যেন কোনো ভাইয়ের আঘাত না লাগে, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা সমাজের কাছে। এই ছবি আপনারা কোথায় রেখেছেন? একটা ছবি বলুন আপনি, 2 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে আমাকে বলুন আপনি এই ছবি কোথায় রেখেছেন? নেই। আপনারাই তৈরি করেছেন এই ছবি, এই সেটআপ। ফলে নিজের মতো করে কোনো সন্দেহের জায়গা রাখবেন না, না হয় আরেকবার ঠকবেন। শাহজামান পদবিটা রয়ে গেছে, এটা সত্যি কথা। আমরা কনভার্টি মুসলিম, তবে আবেদন করি সেই সাথে ওই ব্রাহ্মণবাড়িদের কথা অনুযায়ী ব্যাক টু ব্যাবিলিয়ান সেটা না কেন করি। যেটা পেয়েছে, যেটা হয়েছে, কনভার্ট হয়েছে, আমরা প্রত্যেকে সব ধর্মে উচ্চারণ করি। কিন্তু 5টা সূত্র বললেন আমার শান্তনু ভাই, যে সততা, স্বচ্ছতা, আন্তরিকতা, প্রেম, ভ্রাতৃত্ব, এটা আমরা যেন রাখি। মতের অমিল থাকেন, মনের অমিল আর না থাকে, এই জন্যই না থাকে। আজকে খুব ভালো লাগছে যে খ্রিস্টান ভাই আমার নাম ধরতে বাধ্য হচ্ছে আর কি, তারা ভাই তো বটেই, বুদ্ধির ভাই, মুসলিম ভাই যারা আমরা আছি, অনেকে আগেই যান না। আমি এখনও দুঃখ পাই যে কবে এই মাইনরিটিরা এই মাইনর কমপ্লেক্সটা ছেড়ে একটু তার অধিকার আদায়ের জন্য তারা বলবে যে আমরাও পৃথিবীর বিভিন্ন জায়গায় মেজরিটি, ভারতবর্ষ কয়েকটি রাজ্যেও মেজরিটি, এটা কবে আমরা বুঝবো? সেই সাথে কবে আমরা ব্রাহ্মণবাড়িদের পদলেহন থেকে দাসত্ব মুক্তি পেয়ে সকল গরিব ভাইরা, এসসি ভাইরা ওদের দাসত্ব বৃত্তি থেকে বেরিয়ে আসবে। কারণ ভারতবর্ষে প্রায় 85% আমরা অব্রাহ্মণবাদী, দলিত, মুসলিম, ওবিসি মিলে। অথচ ভারতবর্ষের সমস্ত ক্ষমতার অধিকারী, সম্পদের অধিকারী তারা কারা? ওই 14 থেকে 15%। ভারতের মূল সম্পদ, মূল ক্ষমতার অধিকারী ওরা। আর আমরা 85%, আমরা মাত্র 15% ক্ষমতা ভোগ করি। তাই আমরা লাঞ্ছিত, বঞ্চিত। ধর্ম সমন্বয় সংযুক্ত এবং জাহান বাবুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, এবং সেই জন্য আজকে এখানে আসতে পেরেছি। আমার বন্ধু মানুষ শ্যামল ভাই যিনি আছেন, আগামী দিনে আরও যৌথভাবে কাজ করব, ভালো জিনিস বন্ধুদের সংখ্যালঘু পরিচয়, সেই জন্য আজকে এসেছি। ধন্যবাদ। পাশা দিয়ে এসেছি ভিনসেন্ট বেক। সামনে আসুন। ছাত্র ডাক্তার এসেছি, আমার এখানে আমাদের সাধারণ থেকে আরম্ভ করে আমার জাহানাবি সাহেব এসব আছেন, আরও প্রফেসর এসছেন, আমাদের বিএম সাহেব, সকলে জ্ঞানীগুণী মানুষরা আছেন। আমি খুব গর্বিত। সেটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটি কম। আমাদের মন ঘুরিয়ে দিতে পারেন এইসব কোয়ালিটেটিভ এলিমেন্টস। আমি এলিমেন্ট বললাম এই কারণে, তার কারণ সোনার উপর 100 মিশিয়ে দেওয়া হয়, সব মিলিয়ে সেগুলোতে আমরা বাদল তুলছি। আমার একটা গান, আমার খুব গর্বের ব্যাপার, ডক্টর প্রফেসর জাহানাবি সাহেব এখানকার স্কুলের ছাত্র, আমি সেখানে সভাপতি। আমাদের একজন টিচার আগে রিটায়ার করছে, সেই জন্য আমাকে আমি গেলে তার শুরু করবো। আমাকে বলে না, বলে যায়। অনেক কাজের মানুষ সেগুলো যেতে পারে না বলেই আমরা ডাকবো। ভারতবর্ষের সব থেকে এডুকেশন বা শিক্ষিত নলেজ
ব্যক্তিত্ব হিসাবে আমি ওনাকে স্বীকার করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ একটা মানুষ, আমরা জানি 28টা কম্পিউটারের হার্ডডিস্ক সমান একটা মানুষের, এই 40টা হার্ডডিস্ক সমান একটা মানুষের ব্রেন আছে। তার থেকে ওনার ব্রেন এরকম কখনো দেখা যায় কয়েক কোটি মানুষের মধ্যে একজন এত কত মুখস্থ তার কী করে আসে। আমার ওনার প্রোগ্রামে যাওয়ারও আমি দুটো ইনভাইটেশন পেয়েছিলাম এবং ওনার বিশেষ স্টাডি এবং আপনারা শুনে আনন্দ পাবেন। আমি এই কাজে নিজেকে নিয়োগ করেছি আপনাদেরই একজন সমাজের মানুষ, নাম কি তার? শেখ সোলেমান, হাওড়া বাংলা নাম শুনেছেন, সেখানে থাকেন। উনি কিন্তু 38 থেকে 39টা বই লিখেছেন। ওনার ছেলে জাপানে গবেষণারত ইউনিভার্সিটিতে পড়ে, বছর 7 আগে কলকাতা ইউনিভার্সিটিতে একটা সেমিনার করেছিল 7-8 বছর আগে যাদবপুর ইউনিভার্সিটিতে। আমাকে বললো আসতে হবে, আমরা কয়েকজন গেলাম। তাহলে সিস্টেমটা কি? যে আজকের বিজ্ঞান যুগে আপনাকে বুঝতে হবে যে ট্রেনার 1 আনট্রেনার 1 লক্ষ, 1 লক্ষ মানুষ কিন্তু দুর্মুষ হয়ে যাবে, মরে যাবে, কিন্তু একটা মানুষের প্লেনে করে একটা মানুষকে শেষ করে দেবে। তাই এই হিসাবে স্যারের যে বক্তব্যটাকে আমি বলছি আপনাদের, যে মুসলিম সমাজ এবং দলিত সমাজের মানুষ সব থেকে বেশি রক্তের আজকের দিনে। কেন? এরা নিজেদের শিক্ষার জন্য ব্যয় করে না। এই দলিত এবং মুসলিমদের আমি কিন্তু ফ্রি মনে বলছি, কিছু মনে করবো না, যদি ভুল ত্রুটি হয় বলবো। এদের বাড়িতে আমরা স্টাডি করে দেখেছি, যদি প্রথম দিন মুসলিমদের বাড়িতেই বলছি, আমি যেহেতু তাদের সাথে দীর্ঘ বছর ধরে মিশি চলি, যদি তার অর্থ পকেটে থাকে, আজকে খাবে মাছও খাবে, মাংসও খাবে, ডিম খাবে, কিন্তু মানসিকতা তার এইটা হওয়া উচিত আমি 30 দিন সমান চলবো, আমি বাজারে ঋণ থাকবো না, আমার ইনকাম যতটা তার থেকে 10-20% টাকা আমাকে রেকারিং করতে। আপনারা যেটা এসছেন সেই বিষয়ে সবাইকে বেশি কিছু বলার নেই, কারণ আপনারা সবাই সচেতন, শিক্ষিত, এই বিষয়টা ভালোই হয়েছে। কিন্তু স্যার যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন, দুঃখ হয়, লজ্জা হয় যে ভারতবর্ষের যে জাতিগত ব্যাপারে যে আমরা যার বিরুদ্ধে, আমরা বিশেষ করে যারা আম্বেদকর দর্শনে এবং বুদ্ধ দর্শনে বিশ্বাসী, ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী বা মনুবাদী শাসকরা সংখ্যায় কত বাড়ে? টেনে টুনে পশ্চিমবঙ্গে হচ্ছে 5%, কিন্তু তারা ইউনাইটেড প্রায় 99%, whereas 95% SC, ST, দলিত, OBC, মাইনরিটি সব মিলে এরা 95% মানুষ হয়েও এরা 1%ও ইউনাইটেড না। একমাত্র মুসলিমরা ধর্মীয় বিষয়ে তারা 90% অ্যাবভ ইউনাইটেড, পাশাপাশি সামাজিকগতভাবে তারা 1%ও ইউনাইটেড না। তার লড়াইটা যখন আমরা ওদের বিরুদ্ধে করছি, জানছি, ওরা তো শাসক, ওরা তো আমাদের ভাঙার চেষ্টা করবে, ওরা তো বোধ পেতে আছে। জানি না আপনারা হয়তো আমার সাথে সহমত হবেন কিনা। আমি যখনই এখানে আসছি পথে 3-4 জনকে জিজ্ঞাসা করেছি, কেউ ভ্রু কুচকাচ্ছে এরকম এই ব্যাপার। ইভেন আপনাদের জ্ঞাতব্য বা জানার জন্য বলছি, ইভেন ভেরি রিসেন্ট পূজার আগে যখন তখন বড় একটা হাদসা আপনাদের এই দক্ষিণের ট্রেন লাইনে হবে। কারণ আমি আজকে আসতে গিয়ে আমিও কাউন্টারে জড়িয়ে আমি চেস করলাম যে আপনারা কী করছেন। কারণ এই রুটে যতবারই আমি ট্রেনে সফরে আসি, প্রায় সময় এখানে সক্রিয়ভাবে ব্রাহ্মণ্যবাদী একটা চক্র গজিয়ে উঠেছে। যে চক্রটা, যেহেতু আমার স্যার বললেন, মারছি আমরা, মরছিও আমরা, মানে ওরা নির্দেশ দিচ্ছে মারছি আমরা, মরছি, হয় দলিত মরছে না মুসলিম মরছে। এই ফর্মুলাটা ওরা করেছে, সেই রেজাল্টটা ভেরি রিসেন্ট। কঠোর ব্রাহ্মণ্যবাদী আপনার দক্ষিণ 24 পরগনায় যথেষ্ট সক্রিয় আছে, যতটুকু আমাদের কাছে খবর আছে, যে এইখানে ওরা মনে করলে যে কোনো ওদের একটা উইংস বা শাখা সংগঠন মনে করলে বন্ধ করে দিতে হবে। সংখ্যায় ওরা কয়জন আঙ্গুলে গোনা যায়, যারা বন্ধ করতে ঝাঁপ ফেলতে আসবে তারা দেখা যাবে সব এখানকার দলিত সমাজ। এটা কিন্তু একদিনে করে, এটা করতে করতে অনেক সময় নিয়ে করেছে। আমাদের সমস্যাটা কোথায়? যে ধরুন যে আজকে যখনই আমরা
অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছে, আমাকেও কেনার জন্য অনেকগুলো অপশন দিয়েছে, অনেক কিছু অপশন দিয়েছে। আমি বলেছি এই বেশ ভালো আছে, আমার যে গ্রুপ আছে, কেন আমার সংগঠনের যিনি প্রধান ডক্টর রূপেন বিশ্বাস, উনি এই প্রোগ্রামে আসার কথা যখন আমি ওনাকে বলেছিলাম, তাদের কথা নম্বরও দিয়েছি, মানে খুব ভালো উদ্যোগ, তুমি ওখানে যাও, যে কি আলোচনা হয়, তারপরে আপনাদের এই সংগঠনের যারা নেতৃস্থানীয় আছে 5 জন 6 জন বা 10 জনকে উনি ওনার বাড়িতে ইনভাইট করবেন, করে এরকম একটা জায়গায় তৈরি করবেন। এবার সিচুয়েশন যে জায়গাটা এসছে, আমরা কেন পারছি না, মৃত্যু হয় এবং সেন্ট থমাস তিনি আসেন কেরালাতে এবং সেখান থেকে খ্রিস্টানিটি শুরু হয় এবং তারপর যিশুর আরেক শিষ্য যার নাম হচ্ছে বর্থলোমিও 55 এডিতে তিনি অল্প সময়ের জন্য ইন্ডিয়াতে এসেছিলেন এবং তারপর চলে গেছিলেন এবং আর্মানিয়া ওই অঞ্চলগুলোতে তিনি খ্রিস্টের নাম প্রচার করেছেন। আজকে অনেকে ভাবে এবং জানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার ভারতবর্ষে খ্রিস্টানিটি এনেছে, যেটা সম্পূর্ণ ভুল। নাম্বার 1। নাম্বার 2, ব্রিটিশ সরকার ভারতবর্ষে একটাও চার্চ তৈরি করেনি। ব্রিটিশ সরকার ভারতবর্ষে একটাও চার্চ তৈরি করেনি এবং খ্রিস্টানদেরকে অ্যালাউ করেনি, খ্রিস্টান মিশনারিদের অ্যালাউ করেনি। এই কারণেই যদি এই ব্যক্তিটা খ্রিস্টান হয়ে যায়, আমি এর উপর টর্চার করতে পারবো না, আমি এর উপর অত্যাচার করতে পারবো না, এর থেকে আমি কিছু নিতে পারবো না। ভালো করে বুঝুন। কিন্তু ভারতবর্ষে একমাত্র একটাই চার্চ এক্সিস্টিং বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা হচ্ছে লালবাজারের কাছে, যেটাকে বলা হয় ওল্ড মিশন চার্চ। ওল্ড মিশন চার্চ RN মুখার্জি রোড, লালবাজারের কাছে, সেটা এখন এক্সিস্টিং। দ্যাট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি চার্চ built by the British East India Company because Calcutta was the capital of India. কলকাতা হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল ছিল তখন। ঠিক আছে, এটা আমার কথা না, ইতিহাসের কথা। প্রশ্ন এটাই, বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের ওপর এখন অত্যাচার হচ্ছে। আমরা যিশুর কথা লোককে বলি এবং এইটা শুধু আমার কথা নয়, বাইবেলে লেখা রয়েছে যে যিশু বলেছে তোমরা সমগ্র মানব জাতির কাছে আমার কথা বলো, সেই জন্য আমরা বলে থাকি এবং অনেক মানুষ সেটা নেয়, অনেক মানুষ নেয় না। প্রশ্ন এইটা, ভারতবর্ষের বুকে শিখিজম, আমি একটু আগে শুনছিলাম, আপনাদেরকে আমি বলতে চাই, সংবিধানে যে প্রিয়াম্বেল আছে, প্রিয়াম্বেল, ওখানে লেখা রয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens means we the people of India. আমরা আজকে এখানে উপস্থিত আছি, we the people of India, সেখানে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের আছে, হিন্দু সম্প্রদায় আছে, মুসলিম সম্প্রদায়ের আছে, বুদ্ধিস্ট সম্প্রদায়ের আছে এবং আগামী দিনে আরও সম্প্রদায়ের লোকরা আসবে। উদ্দেশ্য একটাই, আমরা হলাম ভারতবাসী এবং আমরা হলাম সেই মানুষ যারা আমরা চাই আমাদের যেইটুকুনি অধিকার আমরা যেন সেটা পাই, আমরা যেন গর্বিত মনে করি যে আমি ভারতবাসী। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন সমাজের, মুসলিমদের ওপর, খ্রিস্টানদের ওপর, আমাদের বেঙ্গলের বাইরে টর্চার হচ্ছে, বাংলা ভাষাকে তারা নষ্ট করে দিচ্ছে, বাংলা ভাষী লোকদেরকে তারা অত্যাচার করছে বিভিন্ন খারাপভাবে। আপনারা সেটা জানেন, দেখছেন মিডিয়াতে। করুণাময় ঈশ্বরের আশীষ সবার উপর বর্ষিত হোক। আর আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই কিন্তু বিদগ্ধ, সবাই মানে পাণ্ডিত্যে পরিপূর্ণ, সবাই কাছ থেকে কিন্তু আমার শেখার বিষয়। আমাকে এমন একটা কথায় বলে দিলেন যে আমি যেন সব কিছু বলে দেবো না, আমি কিছু শুনতে এসেছি, কিন্তু আমি বরাবরই শ্রোতা, বরাবরই ছাত্র আপনাদের। তবু সেই ছাত্রসুলভ মনোবৃত্তিকে যেটুকু বলতে পারি, আজকে আপনার সংখ্যালঘু, স্যার বললেন ভাষাগত সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, অনেক কিছুতে সংখ্যালঘু হয়, কিন্তু আমরা বলবো আমরা ধর্মীয় সংখ্যালঘু। এই মূল প্রতিপাদ্য। আমরা এখানে আছি বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং দলিত। দলিতরা কিন্তু হিন্দু নয়। আজকে যদি আপনি বলেন যে আমরা হিন্দু, না, দলিতরা হিন্দু নয়। কেন? আপনি দেখবেন অনেক দলিত বিদ্যালয় আছে, স্কুল তৈরি করেছে, তারা কিন্তু স্পেশাল রুটে স্কুল তৈরি করেছে।
এই জন্য তারা সংখ্যালঘু। আর্টিকেল 30 এবং আর্টিকেল 26 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই দলিতদের জন্য আলাদা প্রিভিলেজ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু তারা ধর্মীয় সংখ্যালঘু হিসাবে বিবেচিত। আজকে বৃহত্তর হিন্দু সমাজ বলবো তাদেরকে গ্রাস করে নিচ্ছে যে না আপনি হিন্দু। আমরা কিন্তু বৌদ্ধকে একটা অবতার, হিন্দু ধর্মের একটা অবতার রূপে কিন্তু দান করিয়ে দিয়েছি। বৌদ্ধ অন্য কোনো কিছু নয়, বলছে এ রিফর্ম অফ হিন্দুইজম। আর মুসলিম আর খ্রিস্টানদের এই দুটো ধর্মকে পারেনি কেন? এই দুটো ধর্ম হচ্ছে সেমিটিক ধর্ম। এই দুটো ধর্মের উৎপত্তি স্থল সেই সৌদি আরব, প্যালেস্টাইন। সুতরাং এই দুটো সেমিটিক ধর্ম এবং ইহুদি ধর্ম তারা সংখ্যালঘু হলেও কিন্তু এদেরকে গ্রাস করতে পারছে। আর এই হিন্দু ধর্ম গ্রাস করে নিচ্ছে বলে তাদের সঙ্গে কিছু মানুষ একাত্ম হয়ে তাদের চাহিদাকে ভুলে যাচ্ছে। বৃহত্তর হিন্দু সমাজের যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে লীন হয়ে যাচ্ছে। বৃহত্তর হিন্দু সমাজের কারা কারা চাহিদা রেখেছে? সব তো ব্রাহ্মণ্যবাদ। সেই গুপ্তযুগ থেকে আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় ব্রাহ্মণ্যবাদীদের আধিক্য। কি চাকরি, কি সরকারি বিভাগ, কি মন্ত্রী, কি রাষ্ট্রপতি, কি প্রধানমন্ত্রী, সমস্ত জায়গায় সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আর সেখান থেকে যখন আমি দেখেছিলাম, আমি এখানে মেসেজ লিখে পাঠাইনি, তার জন্য দুঃখিত ভাইয়ের কাছে। কারণ আমি প্রাইভেট কোম্পানি কাজ করি, আজকে মিটিং আছে, মিটিংটা পিছিয়ে দিয়েছি, বিজনেস ওয়াইজকে বলে চলে যাব। তো সেই নিমিত্ত আমি তাকে গতকাল রাত্রে ফোন করলাম। তো ওখানে ডিটেলস নিয়ে আমি তাকে বললাম যে সেখান থেকে 100% ঈশ্বর রক্ষা দেবেন। কারণ ঈশ্বর কাউকে যখন তোলে তার নামাকেও পাবে। তো আজকের একজন আছে, আগামী দিনে আরেকজন আসবে। আমাদের সর্বপ্রথম যেটা আছে, আমরা এখানে প্রত্যেকটা পরিচয় আমার জানতে হবে যে আমি পরিচয় হচ্ছে আমরা মানব জাতি। সর্বপ্রথম আমরা জানতে পারি আমরা যে যে পরিবারে জন্মগ্রহণ করছি সেই রিলিজিয়ন নিমিত্ত আমরা ভারতবর্ষে আছি। আমাদের যেখানে সব থেকে উইক পয়েন্ট সেটা হচ্ছে আমরা নিজেদের যে যা ধর্মীয় স্থলে আমাদের দেশে ভারতে যে অ্যাক্ট আছে সেটা আমরা কেউ শিক্ষা দেই না। এই শিক্ষা যখনই দিতে পারবো আমাদের ধর্মীয় স্থলেতে, আজকে কিছুক্ষণ আগে শুনছিলাম যে বেশি পার্সেন্টেজ আজকে মুসলিম নিমিত্ত সেখানে উল্লেখিত হচ্ছিল। কষ্ট লাগে, ঈশ্বরের সৃষ্টি আমরা, তাই না? হালেলুয়া। আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছে, তো তাদেরকে যদি আমরা সেই শিক্ষাটা দিই, শুধু মুসলিম নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, প্রত্যেকটা মানব জাতি যখনই তারা তাদের দেশের আইনটাকে জানতে পারবে, তাদের অধার্মিকতার এবং অসামাজিক কাজের মধ্যে কেউ আনতে পারবে না। চ্যালেঞ্জ আছে। এই জায়গাটাকে আজকে পড়ে আছে আমাদের যে রাজ্যে ঈশ্বর দিয়েছে, সেটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মধ্যে আমরা বিরাজ করছি, কিন্তু এই শিক্ষাটা আজকে নেই। আজকে প্রয়োজন আছে প্রত্যেকের নির্দিষ্ট ধর্মীয় স্থলে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই জায়গাটাকে আমরা প্রত্যেকে এখানে লিডার যেটা বলছিলেন যে আজকে আমি আছি, কালকে আমরা না তো পৃথিবী ছেড়ে চলে যাব। আমারও 75-এর জন্ম, আমি যেটা দেখিনি 55+ হয়েছি, বন্ধুকে ধন্যবাদ করি যে সেখানে তো ছিল না দেশের রাজনীতি থাকবে, রাজনীতির জায়গায় ধর্মীয় স্থলে আসবে না, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে মনে হয় কেউ বলতে পারবে না যে রিলিজিয়ন বা ধর্ম কানেক্টিং হয়ে যায়নি, সেই জায়গায় চলে এসছে। তো এখন সময় এসছে যে আমাদের ভারতের সংবিধানটাকে আমাদের প্রত্যেকের ধর্মীয় স্থলে আমরা যে যে নেতৃত্ববর্গ ঈশ্বর দিয়েছেন, এটা কিন্তু একটা মহৎ ঐশ্বরিক আশীর্বাদ। সকলে অধিকারটা পায় না, সেই লিডিংয়ে যখনই আছি, তো সেটাকে আমাদের যদি ব্যবহার করি, তাহলে আমার আপনার আগামী দিনে যার জন্যে আমরা এগিয়েছি, ভারতের সংবিধানে যে অধিকার আমার দেশের ঈশ্বর দিয়েছে, সেটা 100-এ আমরা 100% পাবো। কীভাবে ভালো থাকবে বা কীভাবে আরও তাকে ভালো রাখা যায়, বিভিন্ন স্পর্শ বিষয় যেগুলো থাকে, যে সমস্যাগুলোর থেকে যাতে প্রত্যেককে বাঁচা যায়। আচ্ছা, আমি অনুরোধ নাম, ডেজিগনেশন আর আপনি কোথা থেকে এসেছেন, এই 3টে জিনিস খালি আপনারা বলবেন। আমার নাম জেমস গোমস, আমি কল্যাণপুর চার্চ থেকে আসছি। আজকের এখানে একটা মিটিং আছে, তার জন্য আমি খুব খুশি যাতে এটা আমরা সবাই উপকৃত হই।
জাতি ধর্ম নির্বিশেষে, সেই জন্য আমাদের আজকে এখানে আসা। আমার নাম শান্তনু মণ্ডল, আমি উত্তর 24 পরগনা তথা উত্তর দমদম থেকে এসেছি। আমি একটা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রাজ্যের সেক্রেটারি, এবং এই যে বিষয়ে আজকে আলোচনা হয় এই বিষয় নিয়ে আমি একটা সেমিনার করেছিলাম জয়নগরে, যেখানে আমাদের স্যার জানেন, স্যারের মতো মানবিক মানুষকে পেয়েছিলাম, যাতে পরবর্তী স্টেজে যাতে আমরা এটা আরও বৃহৎ আকারে করতে পারি। যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম, সেই পরিপ্রেক্ষিতে এরকম প্রোগ্রাম করাটা ভীষণ জরুরি আমার মনে হয়, তাই আমি এসেছি। ধন্যবাদ। আমি শ্যামল রয়, আমি বাড়াইপুরে থাকি এবং জিএসআর মিনিস্ট্রি একজন ফাউন্ডার এবং জেনারেল সেক্রেটারি, এবং এই সংগঠনে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। আমার বাড়ি হিন্দুবাজার থানার টেকমালা গ্রামে। আমি এই সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। আমি আব্দুল রউফ, অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক এবং এই সংগঠনের কার্যকরী সভাপতি কলকাতা থাকি। আমি নজরুল হক সিপাহী, আমি প্রাক্তন সহশিক্ষা অধিকর্তা ও জেলা বিদ্যালয় পরিষদের বাড়ি থেকে এসেছি। আমি এই সংগঠনের একজন সদস্য। হান্নান বললেই আমি ইলেকট্রিক অফিস থেকে আমি আমি সংগঠনের মেম্বার, আমি কলকাতা থেকে আমি মেয়েকে রহমতুল্লাহ মাসুলি থেকে এসেছি, যাতে আশীর্বাদ এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। খুব ভালো আমার সাজার বললেন, উই আর ম্যানকাইন্ড, নট হিন্দু মুসলিম থেকে উই আর ম্যানকাইন্ড। সবচেয়ে বড় কথা আমার সবাই সবচেয়ে আমার বন্ধু শান্তনু মণ্ডল, আমার সাথে অনেক আন্দোলন করে যুক্ত ছিলাম, পুরানো বন্ধুকে ভালো লাগে। দাস, আমি জয়নগর থেকে এসেছি। আমি সংগঠনের সভাপতি এবং সর্বলে এই বিষয়ে আমি সংগঠনের সঙ্গে মেম্বার হতে চাচ্ছি। আমি জিন্নারি লস্কর, বারিপুর পাবলিক স্কুলটা বারিপুর থেকে আসছি। আজকে প্রথম আমি বাড়িতে আন্দোলনী প্রচারণ থেকে এসেছি এবং এখানে সমস্ত সম্মানীয় সদস্যদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একজন সদস্য হিসাবে যোগ হয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে এসে নিজেদের আমার ছোট্ট একটা মণ্ডলী চলে, শ্যামলবাবু গিয়ে চালায়, তার জন্য ঈশ্বরের কাছে চাই যে আমার ওই মণ্ডলী যেন অনেক বড় হয়, তার জন্য ঈশ্বরটা চাই প্রভু আমাকে আশীর্বাদ করি, আমি যেন এই কর্ম করতে পারি। নষ্ট লিডারম্যান, রেলে চাকরি করতাম, দীর্ঘ চাকরি জীবন আম্বেদকর সংগঠন করেছি। পুরো চাকরি জীবনটা আমার শরীরকালের আম্বেদকর রক্ত বেরোবে। আমি এই দলিত মানুষের সঙ্গে যুক্ত, এই জন্য এখানে এসেছি। বুদ্ধর কথাটা বলুন। আমার মন্দির থ্যাংক ইউ। মৃত্যুঞ্জয় হাতি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আমি মোটামুটি ওই আম্বেদকরপন্থী বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, যার জন্য এখানে আমন্ত্রণে এলাম। থ্যাংক ইউ দাদা। আমি একজন শিক্ষক, আমি বঙ্গীয় সম্প্রদায় পরিষদের একজন কর্মী। তো আমি একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক সংগঠনের যুক্ত। আমাদের লোকজনের সংখ্যা কম হলে সমস্ত ব্যবস্থাপনায় একটু ব্যস্ত আছি। তার আগে আমরা সবাই আমি বাড়ি থেকে এসেছি, আর আমি অনেক গ্রেটফুল যে আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। যুবকতলাতে থাকি আপাতত। মোটামুটি আমার এক্স্যাক্টলি যে রেসিডেন্স সেটা হলো মগরাট 1 বা উস্তি ব্লকে। পেশায় আমি রাজনীতি কলেজে পড়াই, আর বাকি সময়টা খেটে খুঁটে সংসদ থেকে মিথ্যে বলে সত্য মিশিয়ে এদিক ওদিক করি আর কি।
তো আপনারা সবাই থাকবেন। আমার ভারটা একটু কমবে, আমার যেদিন ভার একটু কমবে আমি খুব খুশি হব, সংসারের প্রতি একটুখানি বিচার করতে পারবো, এই আবেদন আপনাদের উপরে রাখলাম। গল্পটা শুনে কেন ভুরু কুচকাবে? কারণ এগুলো শুধু এখানেই মিটিংটা হচ্ছে, এটা শুধু ধর্মতলায় মিটিং হচ্ছে, এটা শুধু রানাঘাটে কৃষ্ণনগর মিটিং হচ্ছে না বাস্তবায়ী। কেন এই মিটিং তখন আমার বাবা বলেছিল ঠিক আছে আমি চাই। এইটুকু বলেছিল তখন বিদ্যালয়ের সমস্ত সাইডে আমরা প্রোগ্রাম করেছি লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প। আমি আইনের পরিভাষা আমি গল্প আওয়াজে চাই না, আইন সেখানে আইন এবং তাদের বড়দিনকে একদম শেষ করে দিচ্ছে। তোমরা বেঁচে আছো এটাই সব থেকে বড় কথা, ঠিক আছে? তার মানে ওরা এসে রাজনীতি ক্ষমতা দখল করে এবং এখনও দেখুন এখন রাজনীতি ক্ষমতা দখল। তো আমাদেরকে এক হয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে। সামাজিক আমরা যতই যাই করে আমাদের কিন্তু রাজনীতি মানে আমি পার্টি করে রাজনীতি বলছি না, কথাটা আমার নয়, ঠিক আছে? রাজনৈতিক সামাজিক চেতনা দিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল হবে পরিষ্কার। এইভাবে আমরা কিন্তু অগ্রসর হতে পারি। আর হচ্ছে যে আমাদেরকে ঐক্য থাকতে হবে। তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি মুসলমান, ঠিক আছে? আমি কোনো ধর্মের কথা বলছি না, আমি বলছি সিস্টেমের রুল। সিস্টেমটা হচ্ছে আপনার পয়জনাস, এই সিস্টেম থেকে আমরা বেরোতে পারছি না। বাবা সাহেব আম্বেদকর চেষ্টা করেছে, যোগেন্দ্র চেষ্টা করেছে, কিন্তু তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। বাবা সাহেব আম্বেদকরকে কোনো যে এত বড় কথা বলে, বাবা সাহেব আম্বেদকরকে কোনোদিন এ করছে? উনি কলেজে নির্বাচিত হয়েছে, যোগেন্দ্র ওনাকে বাংলায় নিয়েছে নির্বাচিত করেছিলেন, এত বড় ফিগার ওনাকে কেউ করেন, ওনার এগেনস্টে যোগদান করতে হবে। জগজীবন রামকে বার করে যেমন এগেনস্ট সবসময় বিক্রি হওয়ার লোক আছে আমাদের মধ্যে থেকে, বিক্রি করে আমাদেরকে শেষ করে, ঠিক আছে? তো এখন ইটস দ্য রাইট টাইম। সমস্ত আমি ঘুমিয়ে আছি, এটা বলে হবে না। সবাইকে সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে, পেন চালাতে হবে, পড়াশোনাটাই হচ্ছে। আমরা আমার বাড়ির ছেলে আমরা যা আছে সবাইকে আমরা শিক্ষিত। আমি একটু বলতে চাই যে আজকের দিনে আমরা ভারতীয়রা অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি ইমোশনাল, আর এই দুর্বলতার সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। কখনো ধর্মের নামে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, কখনো কোনো পোশাকের উপরে নির্দিষ্ট করে বিভেদ সৃষ্টি করছে। সম্প্রতি আমরা একটা ঘটনা দেখেছি মুর্শিদাবাদে, একটা নার্স যে হিজাব পরিধান করেছিল বলে তাকে একটা নার্সিংহোম বেসরকারি হসপিটালে যে জব করতো সেখান থেকে তাকে ইয়ে করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়। তো পরবর্তীকালে আন্দোলনের ফলে আবার তাকে রিজয়েন করার সুযোগ দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে ভারতের সংবিধান আর্টিকেল 24 আমাদের যে অধিকার দিয়েছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, তার মধ্যে কিন্তু আমাদের ধর্মের অধিকার আছে, আমরা আমাদের ধর্ম পালন করতে পারি, তার মধ্যে যে যার নির্দিষ্ট পোশাক আছে সে পরতে পারে। তো এক্ষেত্রে আমাদের মধ্যে যদি না আইনি সচেতনতা থাকে তখন কেউ কিন্তু আমরা প্রতিবাদ করতে পারবো না, এরকম অনেক আওয়াজ দাবিয়ে দেওয়া হবে। তো আরও কিছু বলতে চাই যে আজকের দিনে প্রত্যেক 30 মিনিটে কোনো না কোনো মহিলা যৌন নিগ্রহের শিকার হচ্ছে, সে কোনো ফর্মাল সেক্টরে জব করা হোক বা ইনফর্মাল সেক্টর, যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তারাও যৌন নিগ্রহের শিকার হচ্ছে। বিশাখা গাইডলাইন্স যেটা সুপ্রিম কোর্ট দিয়েছিল বনবাড়ি দেবী নামে একটা কেসের উপরে বেস্ট করে, যিনি ছিলেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি অল্প বয়সে বাল্য বিবাহের নিয়ে কথা বলেছিলেন বলে তাকে রেপ করা হয় এবং ব্রুটালি মার্ডার করা হয়েছিল। তো তার উপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বিশাখা গাইডলাইন্স জারি করেছিল, যেখানে প্রত্যেকটা কর্মস্থলে একটা আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি থাকবে। এই সম্পর্কে কিন্তু বেশিরভাগ আমরা জানি না, যে এমনকি যারা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার সেখানেও যদি কেউ কোনো ফ্ল্যাটে যারা রান্নার কাজ করে বা যারা এমনি নর্মাল কাজ করে সেই ফ্ল্যাটের মধ্যেও একটা ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি যেতে পারে। এরকম অনেক মেয়েরা আছে যারা অনেক যৌন নিগ্রহে বা আজকের দিনে সাইবার বুলিংয়ের শিকার হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে বিভিন্ন অন্তরঙ্গ ছবি পোস্টের নামে থ্রেট দেওয়া হয়। তারা জানে না, এর জন্য তারা সাইবার কমপ্লেন করতে পারে এবং যারা থ্রেট দিচ্ছে তাদেরকে মানে পুলিশ প্রশাসন নির্দিষ্ট স্টেপ নিয়ে সেসব ছবিও রিমুভ করে দিতে পারে। এই সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু তারা ভয় পেয়ে অনেকের টাকা পয়সাও আজকে বহু বিদগ্ধ মানুষ আজকে আমাদের পাশে এসেছেন। আমি সবাইকে আবারও আমি আমার অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই,
যে আমরা যেটা সূচনা করেছিলাম, যে স্বপ্নটা দেখেছিলাম, সেটা যেন সত্যিকারে আলোয় আমরা আলোকিত করতে পারি এবং আমরা মানুষকে নতুন আলোর দিশা দেখাতে পারি। আজকে যে ভারতবর্ষ অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে, সেই আলোটা যেন আমাদের মধ্য থেকে প্রস্ফুটিত হয় এবং আমরা সেই পথটাই আমরা দেখাতে পারি, যেন ন্যায়, সত্য এবং দেশপ্রেমের সংগতি প্রকৃতপক্ষে আমরা জ্বালাতে পারি। এটা দিয়ে, এবং আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো, ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ এরকম সন্ধিক্ষণ ছিল যে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, আমরা গান্ধীজিকে পেলাম এবং গান্ধীজি এসে যে প্রথম ঐক্যবদ্ধ যে আন্দোলনটা শুরু করেছিলেন সেটা হচ্ছে খিলাফত মুভমেন্ট। তো সেই খিলাফত মুভমেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা একজন মহিলা পালন করেছিলেন, তার নাম হচ্ছে বি আম্মা। এটা আমার একটা গবেষণার ফল। আমি দীর্ঘদিন ধরে মহিলাদের নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্নভাবে কাজ করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা এসেছে, তো বি আম্মা মাত্র 22 বছর বয়সে উনি বিধবা হয়েছিলেন, হাজব্যান্ড চলে গেছিলেন, দুটি সন্তান মোহাম্মদ আলী এবং শওকত আলী। আপনারা সবাই জানেন তারা প্রত্যেকেই ঐতিহাসিক ফিগার, যাকে তার মা ওই বয়সে কেমব্রিজ থেকে যখন তারা পাশ করে বাড়ি এসেছিলেন, তারা দেশে চাকরি করতে চেয়েছিলেন। মা বলেছিলেন যে তোমার দেশের মাটি কাঁদছে আর তোমরা কটা পয়সার জন্য বিদেশে গিয়ে গোলামি করবে। একজন মা হয়ে, তেজপ্রিয় মা হয়ে তিনি কিন্তু এই কথা বলার পর তাদের হাতে ঘা লেগেছিল এবং তারা এসে মানে গান্ধীজির ডান হাত এবং বাঁ হাত হয়ে কাজ করেছিলেন। তো লখনৌ উনি ওনার যত প্রপার্টি সবটাই কিন্তু গান্ধীজিকে প্রথম বলেছিলেন যে আপনি এই ভারতবর্ষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য যা যা লাগে আমার যতটুকু সামর্থ্য আছে, আমি আমার অর্নামেন্টস পর্যন্ত, আমার গহনা পর্যন্ত আমি আপনাকে সঁপে দিতে চাই, আমার দুটো সন্তানকে শুধু না। আমরা চাই ভারতবর্ষ স্বাধীন হোক। এই যে জ্বালাময়ী বক্তব্য, সেখানে উনি লখনৌয়ের অল ইন্ডিয়া কনফারেন্সে প্রথম একজন পর্দানসীন মহিলা হয়ে বলেছিলেন, যখন মোহাম্মদ আলীকে অসহযোগ আন্দোলনে জেল খাটতে হয়েছে, তখন উনি বলেছিলেন যে আমার কোটি কোটি সন্তান যারা জেলের বাইরে আছে, আমি একজন মোহাম্মদ আলীর জন্য আমি দুঃখ করি না, আমি এই কোটি কোটি সন্তান যারা তার মায়ের দুঃখ, ভারত মাতার দুঃখ নিবারণের জন্য তারা নিজেকে সঁপে দেবে, আমি সেই সন্তান তৈরি করেছি, আমি সেই স্বপ্নটা দেখেছি। আমরা এই স্বপ্নকে সার্থক করার জন্য আমরা যাতে দিনের পর দিন এগিয়ে যাই, সেই স্বপ্নে আমরা আজকে যে সন্ধিক্ষণে পড়েছি, সেখানে আমরা আলো আর অন্ধকারের দ্বিধাদ্বন্দ্বে, ধর্মের মানে বিভিন্ন বিভেদের বৈচিত্র্যের মধ্যেও আমাদের মানবতার যে স্বপ্নটা, সেটাকে পদদলিত করে আমাদেরকে আজকে ধর্মের বিভাজনে আমাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে। আমি চাই সেই ঐক্যটা যাতে ভারতবর্ষের বুকে আমরাই জ্বালাতে পারি এবং ছোট্ট ক্ষুদ্র এই সংখ্যালঘু পরিষদ দিয়ে না, আমরা মানবতার আদর্শ দিয়ে সেই জায়গাটা তৈরি করব। আমি একটু মানে ডাইরেক্ট বলতে চাই যে ভারতবর্ষের 100 বছর আগে, 1925 সালে, 100 বছর আগে জেহেরদাওয়ার, সাভারকার, গোলওয়ালকার, তারা যে স্বপ্ন দেখেছিল, তাদের সেই লালিত স্বপ্ন আজকে সেটা বাস্তবিত হতে চলেছে। আমরা তখন খেয়ে ঘুমাচ্ছিলাম, তারা যখন প্রকাশ্যে মাঠে ময়দানে ট্রেনিং করাচ্ছে অস্ত্র হাতে নিয়ে, তারা যখন বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, তারা যখন বিভিন্ন প্রকল্প নিয়ে, বিভিন্ন স্কিম নিয়ে কাজ করছে, আমরা তখন কিন্তু না দেখার ভান করে ফাঁকা গেছিলাম। তাহলে তখন যদি আমরা একটু আমাদের দৃষ্টি সজাগ থাকতো, তাহলে আজকে তারা কিন্তু এত পারতে পারতো না। তারা আজকের আমাদের ভারতবর্ষের মতো এমন একটা বড় জায়গায় এসে, আমাদের একটা সংখ্যা বলি, অনেকেই বলেছেন যে ভারতবর্ষের বর্তমান আমরা মুসলিম আছি, কেউ বলেছেন 2011 সেন্সাস অনুযায়ী 17 থেকে 20% বর্তমান। খ্রিস্টান আছি 3 থেকে 4%, বৌদ্ধ আছি 1%, দলিত আছি 20%, শিখ আছে, শিখ পাঞ্জাবি 3%, আদিবাসী আছে 8 থেকে 10%, তফসিলি আছে 18%, জৈন আছে 1%, আর ব্রাহ্মণ আছে মাত্র 4% বা তারও কম। তো সবাই বক্তব্যে বলেছেন যে মাত্র 4% মানুষ তারা আজ সারা ভারতবর্ষে শাসন করছে এবং তাদের সেই শাসনকে আমরা মেনে নিচ্ছি, আমরা মানতে বাধ্য হচ্ছি। এর পিছনের যে সিস্টেমটা হলো যে বর্ণ হিন্দুদের অত্যাচারে যে আমরা কনভার্টেড হয়েছিলাম এক সময়, সারা ভারতের যে বৌদ্ধ ছিল, সেই বৌদ্ধরা বর্ণ হিন্দুদের অত্যাচারে বৌদ্ধ হয়ে গেল, তারপরে দলিত আদিবাসী তারা মুসলিম হয়ে গেল।
তো সেই বর্ণ হিন্দুদের তাদের শাসন এবং শোষণ আজকের আমাদের সামনে আবার এসছে। আবার আমাদের নতুন করে কিন্তু ভাবতে হবে যে আজকের এই সামাজিক অবস্থা যদি চলতে থাকে ভারতবর্ষের অবস্থা কোথায় দাঁড়াবে, ভারতবর্ষের পরিচয় একসময় যে বিশ্ব ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে, সেই জায়গা থেকে আমরা বিচ্যুত হয়ে আজকের গণতান্ত্রিকতার দিক থেকে অনেক পিছিয়ে পড়েছি, সাংবাদিক স্বাধীনতার দিক থেকে আমরা সবার পিছনে চলে গেছি। আজকের তীব্র দারিদ্র সংকট, তারপরে অর্থনৈতিক দারিদ্রতা প্রায় একেবারে তলানির দিকে, অথচ পত্রপত্রিকা মিডিয়া আমাদেরকে হাইপ করে কী বলছে যে আমাদের জিডিপি অনেক বেড়েছে, আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছি। কিন্তু আসলে কিন্তু এগুলো ঠিক একেবারে ভুল কথা। কারণ আমরা যদি আপনারা ওয়ার্ল্ড নিউজের যে মোহাম্মদ জুবাইর, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন, সারা ভারতবর্ষের একজন প্রখ্যাত মানুষ, তিনি ফ্যাক্ট চেকিংয়ের জন্য বিখ্যাত। তিনি এই সমস্ত তাদের এই যে মিথ্যা কথাগুলো, মিথ্যা চেকিং, এই মিথ্যা ব্যাপারগুলো তিনি ফ্যাক্ট চেকিং করে দেখান এবং তিনি বলেন যে তাদের এই তথ্যগুলো সম্পূর্ণভাবে ভুল। সেই জন্য তাকে জেলবাস খাটতে হয়, তাকে কারারুদ্ধ হতে হয়। আমরা দেখেছি যে যারা একটু এই মানে ভূপেন হাজারির এই সুন্দর একটা ছোট্ট গান, ছোটোবেলা থেকে আমি এগুলো করে এসেছিলাম এবং দানব হয়েছিলাম এক সময়। খুব দানব হওয়ার অভ্যাস ছিল, কারণ আমার সামনের দাঁত দুটো একটু খরগোশের মতন বা একটু বড়। তা সেই হিসাবে এখন আমি যেমনভাবে বড় হয়েছি, এখন দেখেছি কেউ কারণ নয়, প্রত্যেকের মধ্যে একটা মানুষ জীবনটা চলে গেছে এবং সবার মধ্যে একটা দানব সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ধর্মের দানব। এই ধার্মিকতার দানব যে আমাদের একটা গজাল দাগ তৈরি হয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে আগে সরাতে হবে। আমরা দেখছি সংখ্যালঘু হতে পারি, কিন্তু আমরা একটা বড় বৃহত্তম একটা জায়গায় রয়েছি। আর আমাদের পূর্ণ বিশ্বাস যে এইটা যদি আমরা বাস্তবায়িত না করি, এই মিটিংটা আজকে যদি আমাদের সত্যকারে বাস্তবায়িত না হয়, আমাদের মিটিং করে খাওয়া দাওয়া করে আমার মনে হয় কোনো লাভ হবে। কারণ আমি এর আগেও ধর্মতলায় গেছিলাম, এরকম একটা সংখ্যালঘু একটা প্রোগ্রামে আমি গেছিলাম। কতদূর বাস্তবায়িত হয়েছে আমি নিজে জানি না, আমি এখনও কল পাইনি, আমি এখনও কোনো নিউজ পাইনি, আমি দুঃখিত। এবং আমাদের শ্যামলবাবু ডেকেছেন, তাই রেবান শ্যামলবাবুকে আমি ধন্যবাদ জানাই যে এরকম সবাইতে আসতে পেরেছি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসেছি। কিন্তু এটা যদি কার্যকারী হয়, কীভাবে কার্যকারী হবে? আমাদের একজন স্যার বললো আমাদের প্রত্যেক ব্লকে, আমাদের প্রত্যেক গ্রামে পঞ্চায়েতে একজন আমাদের সংখ্যালঘু মানুষকে বসানো দরকার আমাদের অধিকারার্থে। তাই আমরা যেন সেটা চিন্তা করি যে আমাদের প্রত্যেকের সংখ্যালঘু যারা আছি, আমাদের দাবি দাবা সেখানে রাখার জন্য আমাদের পঞ্চায়েত সেখানে দরকার। যেহেতু খ্রিস্টীয় জীবন থেকে আমরা উঠে এসেছি, সেই জন্য আমি খ্রিস্টীয় জীবন থেকে আমাদের কয়েকটা জিনিস রয়েছে। আমরা যেটা শুনলাম যে আমাদের 5,600 কোটি টাকা আমাদের মাইনরিটির জন্য হয়, আর অর্ধেক টাকা আমাদের চলে যায়, কিন্তু আমরা সঠিকভাবে খোঁজ নিই না, সচেতন নেই। এই কারণের জন্য আমরা নিজেরাই তাই আমাদের এরকম মঞ্চ দরকার, যেখানে আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমাদের অভিজ্ঞতা বাড়বে এবং আমরা এটা বাস্তবায়িত করতে পারব। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যারা মাইনরিটি নিয়ে চলছি, প্রত্যেকে সবাই একটা ধর্ম, একটা সমাজ আমরা যখন নিয়ে চলছি, সেখানে আমাদের সার্টিফিকেটের কোনো দাম থাকে না। আমরা যখন কোনোভাবে উপস্থাপন করি, এই এখন বলছে আধার কার্ডের কোনো ভ্যালু নেই। আমাদের তাহলে জন্ম হচ্ছে যে ভাই বোনরা মুসলিম সমাজে হোক, খ্রিস্টান সমাজে হোক, বুদ্ধিস্ট সমাজে হোক, আরও বিভিন্ন সমাজে সেই সার্টিফিকেটের কোনো দাম হচ্ছে। আমাদের এই সংখ্যালঘু সমাজ থেকে, আমাদের এই পরিষদ থেকে আমাদের এটাকে উপস্থাপন করতে হবে। আমাদের কবরস্থানে খুব প্রবলেম, আমরা কবরস্থান কেউ পাইছি, কেউ পাইনি, কেউ পাঁচিল পেয়েছি, কেউ পাইনি, কেউ গুরুত্ব দেয়, কেউ গুরুত্ব দেয় না। আমাদের প্রত্যেকে একটা মরার পড়াবার জায়গা, একটা কবর দেওয়ার জায়গা, এগুলো আমাদের দরকার, যেটা এখানে আলোচনা হওয়া দরকার। আমরা সবাই জানি সংখ্যালঘু নিয়ে আলোচনা করছি, এই হয়েছে তাই হচ্ছে, আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমাদের দাবিটা কি? আমাদের কবরস্থান দরকার। আজকে এই প্ল্যাটফর্মটা আমরা কেন ভাড়া নেই? আমাদের বারুইপুরের মতন জায়গায় কেন আমাদের সংখ্যালঘুদের জন্য একটা প্ল্যাটফর্ম নেই? আমাদের প্ল্যাটফর্ম দরকার। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ প্রত্যেকজনের আমাদের আজকে দরকার। কারণ আমরা যখন স্কুলের পতাকা তুলি, তখন আমরা কিন্তু সেই স্কুলের প্রত্যেকে থাকি। আমরা দুদিন আগে দেখলাম একটা জায়গায় তারা তিলক পড়ে যাবে, মালা পড়ে যাবে, বজরং দলের থেকে তারা বিভিন্ন, কেউ মনে করবে না, তো ওখানে ওদের ঢুকতে হবে, মিশনারিতে পড়াবে, আর ওইগুলো তারা পড়ে থাকে। কিন্তু আমি মিশনারি বলছি না,
কোনো স্কুলে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, কোনো স্কুলে কোনো তিলক, কোনো মালা এগুলো পরে ঢোকা উচিত নয়, যেটা আমাদের সংবিধান বলে। একদম সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে শিক্ষা, কারণ তার পেছনে থাপ্পা মানে নীতিকে বয়ে বলে যে আমাদের পিছনে থাপ্পা মেরে নিয়ে আসেনি তুমি খ্রিস্টান হও, তুমি বৌদ্ধিস্ট হও, তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, এগুলো বলেনি। ঠিক শিক্ষা হচ্ছে আমাদের একটা প্রাতিষ্ঠানিক জায়গা, যেখানে আমরা শিক্ষায় বড় হয়ে উঠছি। আর সেই জায়গাটা কি হচ্ছে, একটা খ্রিস্টান জায়গা যখন ফাদার সিস্টাররা যখন বলছে তোমরা এগুলো পরে আসবে না, নর্মালভাবে তোমরা স্কুল ড্রেস পরে আসবে, সেখানে গিয়ে খ্রিস্টান ফাদারদেরকে, সিস্টারদের উপর, টিচারদের উপর টর্চার, এগুলো আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা আমরা মিটিং করছি, হিন্দু, খ্রিস্টান, মুসলিম প্রতিনিধিত্ব সহ বারুইপুর বৃদ্ধজন সভা ছিল। এখানে খ্রিস্টান কমিউনিটির লোকজন আছেন, শিখ আছেন, এখানে বুদ্ধিস্ট লোকজন আছেন, দলিত আছেন, আদিবাসী আছেন, মুসলিম আছেন। এই সমস্ত শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা এক প্ল্যাটফর্মে ইউনাইটেড হতে চাইছি এবং আমরা ভারতবর্ষের যে অপশাসন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা একজোট হয়ে আমরা প্রতিবাদে সোচ্চার হতে চাইছি এবং বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা, আমরা আমাদের যে অধিকার, আমাদের বিভিন্ন দিক থেকে আমরা যে বঞ্চনা, ডিপ্রাইড হচ্ছি, সেই বঞ্চনা এবং ডিপ্রাইডের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে চাইছি। রৌফ, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের কার্যকরী সভাপতি। বঙ্গীয় সংখ্যালঘু সর্বদলীয় মানে ধর্ম মত নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের যে সমস্ত ভারতীয় সংবিধান অনুযায়ী তা আমরা বঞ্চিত আছি, এই সেই জন্য আমরা ঐক্যমতে এসে আগামী দিনে আমরা এই আন্দোলনকে যাতে সর্বস্তর মানুষের জন্য ছড়িয়ে দিতে পারি, সেই জন্য আমাদের আজ বৈঠক। আমার নাম মোহাম্মদ মুজাফর হোসেন মোল্লা, আমি বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি। আমার সরকারের কাছে দাবি রাখতে এটাই যে মাইনরিটিদের নামে অনেক অর্থ আসে, যেটা সেই লোকেরা কোথাও থেকে সে সাহায্য পাচ্ছে না, সে সুযোগ পাচ্ছে না, বরঞ্চ ওদের কাছ থেকে ওদের অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাই আমরা একসাথে দলবদ্ধ হয়ে আমরা এই সংগঠনের মাধ্যম থেকে সেই আওয়াজ তুলতে চাই যে আমাদের বেরিয়ালগাঁও একটি জোনে যেন দেওয়া হয় এবং বিশেষ করে প্রত্যেকটা মাইনরিটি সেলের মধ্যে, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে যে মাইনরিটি সেল আছে তাদের মধ্যে খ্রিস্টান প্রতিনিধি থাক, যাতে খ্রিস্টান মাইনরিটির লোকদের সাথে কথা বলতে পারে এবং বিশেষ করে আরও যে পুরোহিত ভাতা, ইমাম ভাতারা যে পায়, কিন্তু কোনো যাজক ভাতা বা কোনো পাস্টারদের কোনো ভাতা মানে ফাদারদের যেগুলো, সেগুলো কিন্তু আজও পর্যন্ত কোনোদিন সরকার আমাদের দিকে দেখেনি বা আমাদের তাকায়নি। তাই আমরা অনুরোধ করছি, আমাদের দাবি যেন আমরাও সেই অধিকার পেতে পারি, সেই প্রাপ্ত হতে পারি, এটাই আমাদের আবেদন। আমার নাম শ্যামল ঘোড়ই এবং এই সাধারণ সম্পাদক এখানটায় আমরা যেটা সংখ্যালঘু বুদ্ধিজীবী সংখ্যালঘু যে বুদ্ধিজীবী তারা একজন সভা সম্পাদক হিসেবে কাজ করছে এবং আমার জিএসআর মিনিস্ট্রি এবং ফান্ডার আমি। সরকার যে সংখ্যালঘুদের জন্য যে ধরনের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, অতীতে দিয়েছে, বর্তমানে দিয়েছে, বিশেষ করে বর্তমান সরকার কিন্তু সাহায্যের যে সহযোগিতা সেটা কিন্তু আমরা পাচ্ছি। সেই জন্য আমাদের একটা ফোরাম তৈরি করতে হচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হচ্ছে, যাতে সেটা সরকারে পৌঁছায় এবং আরও আমাদের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলো যাতে পূরণ করতে হয়। আমার নাম নজরুল, আমি প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক ও মাদ্রাসা শিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা অধিকর্তা। অ্যাকচুয়ালি বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, পশ্চিমবঙ্গে অনেক সংগঠন আছে, কিন্তু এই বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্দেশ্য হলো যে সমস্ত ধর্ম, এখানে সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, জৈন থেকে শুরু করে শিখ সম্প্রদায় থেকে শুরু করে সকলের অধিকার আদায়ের জন্য আজকে আমাদের এই সংগঠন। এবং এখান থেকে বিশেষ করে বর্তমান ভারতবর্ষে যে বার্নিং ইস্যু ওয়াকফ অফ প্রপার্টি, যেটা সরকার দখল করতে চাচ্ছে এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলিম এবং খ্রিস্টানরা যেভাবে আক্রান্ত হচ্ছে, তার সম্প্রদায়গতভাবে তারা যে বঞ্চিত, এই অধিকার যাতে তারা ফিরে পায়, সেই জন্য আজকের আমাদের এই সংগঠন এবং আমাদের আলোচনা সভা। আমরা সারা ভারতবর্ষের
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাতে বি.আর. আম্বেদকরের রেখে যাওয়া সংবিধানের সেই অধিকার আমরা ফিরে পাই, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। লড়াই হচ্ছে যে সংখ্যালঘুদের অধিকার, তাদের ধর্মীয় অধিকার, জাতপাতের ব্যবস্থাটার সামনে এনে মানুষের জীবনকে তারা বিপন্ন করে তুলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সর্বরকমের অধিকার ফিরে পাই, সেই চেষ্টা কিন্তু আমরা করছি এবং এই মেসেজ আমরা আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই। আপনার নাম? আমি আনোয়ার হোসেন কাসেমি, বঙ্গীয় সংখ্যা পরিষদের একজন সেবক। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যে পরিষদ, এই সংগঠন তৈরি হয়েছে এই ভারতবর্ষের নাগরিকদের যারা বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, তাদের ন্যায্য অধিকার যাতে তারা পেতে পারে, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। এখানে আমি একটা কথা শুধু বলতে চাই যে ভারতবর্ষ আজকে যে স্বাধীন হয়েছে, যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি, আম্বেদকর যে দীর্ঘ জীবনের লড়াইয়ে যে বঞ্চিত মানুষের জন্য যে অধিকার প্রতিষ্ঠা করেছেন, সেই সংবিধান আজকে আক্রান্ত। এবং বুলডোজার অর্থনীতি, এই বুলডোজার সংস্কৃতি, যেটা মসজিদ, মাদ্রাসা, গির্জা থেকে শুরু করে সমস্ত জায়গায় যে ত্রাস তৈরি করেছে, ভয়ের বাতাবরণ তৈরি করেছে, সেই বাতাবরণ থেকে আমরা মানুষকে বাঁচাতে চাই, মানুষকে আলোর দিশা দেখাতে চাই। এটাই হচ্ছে এই সংগঠনের মূল লক্ষ্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মাইনরিটিদের মধ্যেও যদি মাইনরিটি ধরি, সেটা হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ এবং সাধারণ মানুষ। তাদের উপরে যে অত্যাচার নেমে এসছে, যেভাবে তাদের উপরে নির্যাতন চলছে, খুন ধর্ষণ করে যেভাবে তাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করা হচ্ছে, সেটা থেকে যাতে মানুষ বেরিয়ে আসতে পারে, মানুষের ঐক্যবদ্ধ একটা বাতাবরণ তৈরি হতে পারে, তারা নিজের অধিকারের কথা বলতে পারে, তারা যাতে ভয় না পায়, তাদের সাহস দেওয়ার জন্য এই সংগঠন তৈরি হয়েছে। আমার নাম ডক্টর সালেহা বেগম, আমি এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। একজন আইনজীবী হিসাবে আমি চাই যে সমাজের সেই সমস্ত মানুষ যারা অনগ্রসর, যারা পিছিয়ে আছে এবং যাদের মধ্যে লিগ্যাল অ্যাওয়ারনেস নেই, সেই সব মানুষের পাশে দাঁড়াতে এবং আমার যতটুকু সাধ্য আমি তাদেরকে নলেজ দিয়ে হোক এবং মোরাল সাপোর্ট দিয়ে হোক আমি তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের কিছু সুযোগ সুবিধা করে দিতে চাই যাতে তারা আর পিছিয়ে না থাকে। যারা আর্থিকভাবে দুর্বল এবং আইনি সাহায্য পায় না, আমি চাই যে তাদেরকে সাহায্য করতে। দেখুন, টাকাটা কিন্তু বড় বিষয় নয়। যদি আমি কারোর উপকারে আসতে পারি, আমি আমার 100% দিয়ে তাকে উপকার করতে চাই, এটাই। দেখুন, এই যে এটা চলছে শুধুমাত্র মহিলাদের উপর নয়, দুর্নীতিটা আজ সমাজের প্রত্যেকটা স্তরেই ছড়িয়ে গিয়েছে এবং আমরা অনেক বেশি স্বার্থপর হয়ে গিয়েছি। চোখের সামনে দেখছি ওপেন রোডে মার্ডার হচ্ছে, ওপেন রোডে রেপ হচ্ছে, কিন্তু শুধুমাত্র সরকারের উপর ডিপেন্ড করে থাকলে হবে না। আমাদেরকে অ্যাটলিস্ট কোনো ভিকটিমকে সাহায্য হাত বাড়িয়ে দিতে হবে। কখন সরকার আসবে, কখন পুলিশ আসবে, এর উপরে নির্ভর করলে হবে না। আমরা আমাদের যেখানেই আছি, যে স্তরে আছি, সেখান দিয়ে যতটুকু সাহায্য করা যায়, মোরাল সাপোর্ট দিয়ে হোক, নলেজ দিয়ে হোক, বা ইমিডিয়েট কোনো হেল্প দিয়ে হোক, যেন আমরা সবাইকে সাহায্য করতে পারি। এবং যারা রেপ ভিকটিম আছে তাদেরকে যাতে ভবিষ্যতে আর কেউ রেপের শিকার না হয়, তার জন্য বলবো যে নলেজটা গেইন করতে এবং পুলিশের সাহায্য নিতে। যদি পুলিশ ঠিকঠাক স্টেপ না নেয়, সেক্ষেত্রে উপর স্তরে যারা আছে, যেমন এসপিকে জানানোর জন্য বলবো, এরকমভাবে বিভিন্ন হায়ার অথরিটিকে ইনফর্ম করতে বলবো। যদি অ্যাপ্রোপ্রিয়েট যে জুরিসডিকশনে আছে, সেই পুলিশ যদি ঠিকঠাক স্টেপ না নেয়। আমার নাম অ্যাডভোকেট শবনম খাতুন।